আপনাদের গুগল ক্লাসরুমে কিন্তু আমি সিটি রেজাল্টটা দিয়ে দিয়েছি, দেখছেন? জি স্যার, কালকেই দেখছি, কালকে দিয়ে দিচ্ছেন। তারপর যে মেটেরিয়ালও শেয়ার করছেন কালকে, ওইটাও পাইছি স্যার, আচ্ছা আন্ডারগ্রাউন্ড কেবলের। আচ্ছা, ঠিক আছে। সোহান, শুনতেছো? হ্যাঁ বলো। বললাম ওই সবাইকে একটু গ্রুপে বলো যে স্যার আসছে, আসতে বলো। আমি আর কিছুক্ষণ ওয়েট করি, তারপর আমি ক্লাস নেওয়া শুরু করবো, ঠিক আছে? জি- ওকে স্যার। ওকে, তাহলে আমরা হচ্ছে গত ক্লাসে আন্ডারগ্রাউন্ড কেবলের একটা ছোটখাটো মানে একটা ব্রিফ দিয়েছিলাম আর কি, যে আন্ডারগ্রাউন্ড কেবল, আন্ডারগ্রাউন্ড সিস্টেমের অ্যাডভান্টেজ কি এবং ডিসঅ্যাডভান্টেজ কি। তো এখন আমরা যেটা দেখবো, দেখেন আন্ডারগ্রাউন্ড কেবল। আন্ডারগ্রাউন্ড কেবলের ডেফিনেশনটা যদি আমরা একটু খেয়াল করে দেখি, একটু খেয়াল করে দেখেন সেটা কি বলছে, যে আন্ডারগ্রাউন্ড কেবল কনসিস্ট অফ, আন্ডারগ্রাউন্ড কেবল কনসিস্ট অফ ওয়ান অর মোর কন্ডাক্টরস। তার মানে হচ্ছে আন্ডারগ্রাউন্ড কেবলে আমার হচ্ছে এক বা একাধিক কন্ডাক্টর থাকতে পারে। যেমন আমরা আগেও দেখছিলাম কি, যে প্রত্যেকটা কন্ডাক্টরের চারপাশে একটা ইনসুলেশনের লেয়ার থাকে। তার মানে হচ্ছে যে আন্ডারগ্রাউন্ড কেবলে আমার হচ্ছে এক বা একাধিক কন্ডাক্টর থাকবে, এবং ওই কন্ডাক্টরকে ঘিরে আমার হচ্ছে কি একটা প্রপার থিকনেসের একটা হচ্ছে ইনসুলেশন লেয়ার থাকে।
এবং এদের কন্ডাক্টর এবং ইনসুলেশন লেয়ার এদেরকে ঘিরে আবার বিভিন্ন ধরনের প্রোটেক্টিং কভার থাকে, যেটা আমরা যখন এই কনস্ট্রাকশন দেখব তখন জিনিসটা আরো ভালো করে বুঝতে পারবো। তো আমরা যদি একটু জাস্ট চিত্রটা দেখি, এখানে একটু খেয়াল করে দেখেন যে এটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের পোর্শনটা, এদিক দিয়ে হচ্ছে যে আমাদের কারেন্ট ফ্লো করে, এবং এই কন্ডাক্টরের চারপাশে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে প্রত্যেকটা কন্ডাক্টরের চারপাশে এই দেখেন একটা ইনসুলেশনের লেয়ার দেওয়া থাকে, এগুলো হচ্ছে আমাদের ইনসুলেশনের লেয়ার। এই প্রত্যেকটা কন্ডাক্টরের চারপাশে একটা করে ইনসুলেশনের লেয়ার দেওয়া থাকে, এবং এই আবার এদেরকে ঘিরে আবার বিভিন্ন ধরনের লেয়ার গুলো থাকে কভার করে, যেগুলো প্রোটেকশনের কাজ করে। যেমন হচ্ছে লিড শিট থাকে, এই যে এই লিড শিটটা হচ্ছে এই যে এই লেয়ারটা। দেন লিড শিটের উপরে আবার কি থাকে, বিডিং থাকে। দেন এটা হচ্ছে আমাদের বিডিং, এই বিডিং এর উপরে হচ্ছে আবার আর্মোরিং থাকে, এন্ড ওভার, এবং ফাইনালি আর্মোরিং কে ঘিরে বা আর্মোরিং এর উপরে আবার হচ্ছে যে সার্ভিং থাকে। এগুলো প্রত্যেকটা লেয়ারে কাজ আছে, সেই কাজগুলো আমরা পড়বো যখন কেবলের আমরা কনস্ট্রাকশনটা দেখব। তো আমরা তাহলে এটাই জাস্ট ডেফিনেশনের সাথে যদি আমরা একটু মিলিয়ে দেখি যে কি থাকতেছে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলে, এক বা একাধিক কন্ডাক্টর থাকতেছে, এবং প্রত্যেকটা কন্ডাক্টরকে ঘিরে আমার একটা ইনসুলেশনের লেয়ার থাকে। দেন হচ্ছে এবং এদেরকে চারপাশে ঘিরে আমাদের বিভিন্ন ধরনের কভার থাকে, সেগুলো হচ্ছে প্রোটেকশন পারপাস ইউজ করা হয়। এবং কি ধরনের প্রোটেকশন, ওগুলো হচ্ছে আমরা কনস্ট্রাকশন যখন পড়ব তখন বোঝা যাবে, আরো বিস্তারিত পড়বো। তো এটা হচ্ছে তাহলে আমাদের আন্ডারগ্রাউন্ড কেবলের একটা ডেফিনেশন দেখলাম। দেন কি বলা হয়েছে দেখেন, যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের কেবল অ্যাভেলেবল থাকে। তো এই যে ডিফারেন্ট টাইপসের যে কেবলগুলো থাকে, এগুলোর মধ্যে আমরা কোন কেবল ইউজ করব সেগুলো মেইনলি নির্ভর করে দুইটা ফ্যাক্টরের উপরে। সেটা হচ্ছে যে আমি কি পারপাসে ইউজ করতেছি বা সার্ভিস রিকোয়ারমেন্টের উপরে, এবং আমি যে পারপাসে ইউজ করব বা যে সিস্টেমে আমি ইউজ করব সেই সিস্টেমের ওয়ার্কিং ভোল্টেজ কত তার উপরে। কারণ যদি ওয়ার্কিং ভোল্টেজ সাপোজ ধরেন আমার একটা সিস্টেমের ওয়ার্কিং ভোল্টেজ বেশি, তো ওয়ার্কিং ভোল্টেজ বেশি হলে সাধারণত আমার ওই সিস্টেম থেকে আমরা বেশি পরিমাণ কারেন্ট পাবো। তার মানে ওই কারেন্টটা হচ্ছে গিয়ে আমার একটা ওয়্যারের মধ্য দিয়ে বা কন্ডাক্টরের মধ্যে ফ্লো করবে। এখন তাহলে অবশ্যই আমাকে এমন একটা ওয়্যার ইউজ করতে হবে যাতে ওই আমার এই কেবলটা ওই সিস্টেমের কারেন্টটাকে সে কি করে ফ্রুটফুলি ক্যারি করতে পারে। তো এই জন্য বলা হয়েছে যে ওয়ার্কিং ভোল্টেজ এবং সার্ভিস রিকোয়ারমেন্টস। তার মানে হচ্ছে আমরা কি ধরনের কেবল ইউজ করব মেইনলি তার দুইটা ফ্যাক্টরের উপর নির্ভর করে, একটা হচ্ছে সার্ভিস রিকোয়ারমেন্টস আর একটা হচ্ছে ওয়ার্কিং ভোল্টেজ। তো এখন আমরা যে পাঁচটা ফ্যাক্টর দেখব, এই পাঁচটা ফ্যাক্টর হচ্ছে যে আমাদের নর্মালি এটা জেনারেল কথাবার্তা, মানে এটা শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড কেবলের ক্ষেত্রে প্রযোজ্য এমনটা না। এটা হচ্ছে আমাদের ওভারহেড লাইন বা আন্ডারগ্রাউন্ড কেবল যাই হোক না কেন সবার ক্ষেত্রে প্রযোজ্য, এই কারণে বলা হয়েছে ইন জেনারেল। তো আমাদের হচ্ছে যে একটা কেবল যখন আমরা ইউজ ইউজ চুজ করব, তো কেবলটা যখন চুজ করব তো কেবলটাকে কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হয়, যে কিছু রিকোয়ারমেন্টস তাকে ফুলফিল করতে হয়, তাহলে আমরা এই কেবলটাকে চুজ করতে পারবো। তাহলে হচ্ছে কি দেখেন, প্রথম এটা কি আমরা আগেও বলছি যে কন্ডাক্টরে স্ট্যান্ডিং করা হয় কেন। কন্ডাক্টরে স্ট্যান্ডিং করা হয় একটা হচ্ছে আপনার ফ্লেক্সিবিলিটি ইনক্রিজ করে, আর একটা হচ্ছে কি করে আপনার কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বৃদ্ধি করে। তো এখানে বলা হয়েছে যে তিন স্ট্র্যান্ডেড কপার, এই তিন মানে হচ্ছে আপনার স্ট্র্যান্ডেড তাকে বুঝাইছে। তো আমরা আমরা আগেও জানছি যে কন্ডাক্টরের নর্মালি কি কন্ডাক্টরকে যে ম্যাটেরিয়াল, কন্ডাক্টর হিসেবে সাধারণত দুইটা ম্যাটেরিয়াল ইউজ করা হয়, একটা হচ্ছে কপার আর একটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম। তো তো কন্ডাক্টরে যে কপার এবং অ্যালুমিনিয়াম ইউজ করা হয় সেটা হচ্ছে কি যাতে স্ট্র্যান্ডেড থাকে। তো স্ট্র্যান্ডেড থাকার কারণে কি হবে যে আমার কন্ডাক্টিভিটিটা বা হচ্ছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বেড়ে যাবে এবং ফ্লেক্সিবিলিটিটাও বেড়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের খেয়াল রাখতে হয় যে কন্ডাক্টরটা যাতে স্ট্যান্ডিং করা থাকে, এবং এই কারণে হচ্ছে আমাদের স্ট্যান্ডিং করা হয়। স্ট্যান্ডিং কেন করা হয়, যে ফ্লেক্সিবিলিটি বাড়ানোর জন্য এবং হচ্ছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য। এটাগুলো আমাদের এক নাম্বার। দেন হচ্ছে দুই নাম্বার হচ্ছে কি যে কন্ডাক্টরটা যে চুজ করব বা ওয়াই যেটা চুজ করব সেটা যাতে এমন হয় যে যে কিরকম যেন আমি যদি ওই সিস্টেমে এটাকে প্লেস করি
তাহলে যাতে এর মধ্য দিয়ে আমার কারেন্ট ফ্লো করলে মানে সেফলি কারেন্ট সে প্রবাহ করতে পারতেছে, কেবলটা উইথস্ট্যান্ড করতে পারতেছে ওই পরিমাণ কারেন্টটা, এবং কোনো রকম যাতে কি না হয়, হিট প্রডিউস না হয়। তার মানে হচ্ছে কি যে ওর মধ্য দিয়ে যদি কারেন্ট যায়, সে কারেন্ট তো ক্যারি করতেই হবে, প্লাস যাতে কোনো হিট তৈরি না হয়। কারণ আপনার যদি হিট তৈরি হয় তাহলে সেটা লস হয়ে যাবে, এবং সেই হিট তৈরি হলে আপনার ওই কেবলটা গরম হয়ে যাবে, তারপরে আপনার লস হয়, হিট লস হয়। তারপর হচ্ছে আপনার আস্তে আস্তে যে ইনসুলেশনের যে লেয়ারটা থাকে ওটাও রিলেটিভলি তাড়াতাড়ি ড্যামেজ হইতে থাকে। তো আমরা এবং আপনার ভোল্টেজ ড্রপটাও বেড়ে যায়, কারণ আপনার লস হচ্ছে। তো আলটিমেটলি আমাকে এটা খেয়াল রাখতে হবে যাতে কন্ডাক্টরের সাইজটা এমন হবে যাতে হচ্ছে কি করে সেই কেবলটা আমার যে পরিমাণ লোড কারেন্ট আছে সেটা যেন সে ক্যারি করতে পারে উইথাউট ওভারহিটিং অ্যান্ড কজিং ভোল্টেজ ড্রপ উইদিন পারমিসিবল লিমিটস। তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার পয়েন্ট। এবং 3 নাম্বার পয়েন্টটা দেখেন কি বলছে, যে আমরা আগেও বলছি যে এখানে হচ্ছে আপনাদের একটা কন্ডাক্টর থাকে এবং এই কন্ডাক্টরের চারপাশকে ঘিরে হচ্ছে একটা ইনসুলেশনের লেয়ার থাকে। কন্ডাক্টরের চারপাশকে ঘিরে একটা হচ্ছে ইনসুলেশনের লেয়ার থাকে। তো ইনসুলেশনের লেয়ার বলতে আমরা এই যে দেখেন, আমি দেখাই, ইনসুলেশনের লেয়ার বলতে কি বলতেছি, এই যে আমাদের এটা হচ্ছে কন্ডাক্টর, এবং এই যে মাঝখানে যে এই জায়গাগুলো, যেটা আমি হচ্ছে যে নীল কালার দিয়ে দেখাচ্ছি, এই জায়গাগুলোতে ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে। এই জায়গাগুলোতে ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে। তো এই ইনসুলেটিং ম্যাটেরিয়াল গুলো কি করতেছে, আমার কন্ডাক্টরকে ঘিরে রাখতেছে। তো এখন দেখেন, এখন যে সিস্টেমে আমি, তাহলে হচ্ছে যে এই কেবলটা যখন ডিজাইন করা হবে তখন ধরে নেওয়া হবে যে এ হচ্ছে এরকম পরিমাণ কারেন্ট সে নিতে পারবে। তো তাহলে কি করতে হবে, যে কারেন্ট তো আমার ফ্লো করবে হচ্ছে কন্ডাক্টরের মধ্যে, কারেন্ট আমার ফ্লো করবে কন্ডাক্টরের মধ্য দিয়ে, এবং আমার হচ্ছে এই ইনসুলেশনের উপরে কিন্তু একটা স্ট্রেস পড়বে। তো সেই ইনসুলেশনটা যেন সেই স্ট্রেসটা উইথস্ট্যান্ড করতে পারে, সেই জন্য এই ইনসুলেশনের লেয়ারটাকে একটা প্রপার থিকনেস বা প্রপার পুরুত্বে দিতে হবে, যাতে করে আমার হচ্ছে কি হয়ে না যায়, আপনার হচ্ছে যে কেবলটা ড্যামেজ না হয়ে যায়। তো সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি তা না হয় তাহলে কি হবে, যে একাধিক কন্ডাক্টরের বেলায় একটা ওয়্যার যেখানে একাধিক কন্ডাক্টর আছে, তাহলে কি হবে, আপনার ওই একাধিক কন্ডাক্টর গুলোর মধ্যে পরস্পর শর্ট হয়ে যাবে, যার ফলে আপনার অনেক পরিমাণে হিট প্রডিউস হবে, এবং হচ্ছে আপনার কি তারটা অনেক মানে পুড়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আলটিমেটলি আপনার সিস্টেমটা ড্যামেজ হবে। এবং আমাদের যে আপনারা যদি দেখবেন যে পাওয়ার সিস্টেম যখন পড়বেন তখন দেখা যাবে যে আমাদের পাওয়ার সিস্টেমে একটা কন্ডিশন হচ্ছে যে সেফ এবং রিলায়েবিলিটি থাকা লাগে। তো তার মানে সেই যে আমাদের সেফটি এবং রিলায়েবিলিটি মানে হচ্ছে যে কন্টিনিউয়াস সাপ্লাই অফ ইলেকট্রিসিটি। তার মানে আমরা কিন্তু তখন কন্টিনিউয়াস সাপ্লাই দিতে পারবো না, তার মানে রিলায়েবিলিটি আমাদের হ্যাম্পার হবে এবং আমাদের সেফটিটাও হ্যাম্পার হবে। তাহলে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট কি বলছে, the cable must be provided with suitable mechanical protection। এবং 5 নাম্বার যেটা বলছে এখানে দেখেন প্রোটেকশনের ব্যাপারে বলা হয়েছে, এটা হচ্ছে আমরা কেমিক্যাল এবং ফিজিক্যাল স্টেবিলিটি। তো এটা মানে কি, তো মেকানিক্যাল প্রোটেকশন বলতে বোঝাচ্ছে কি যে তারটা আপনার হচ্ছে কি দেখেন, আমরা যদি একটু এই কনস্ট্রাকশনটা আমরা যদি একটু দেখি, এখানে দেখেন এই কেবলের উপরে আমাদের হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, এবং এটা হচ্ছে আমাদের পেপার ইনসুলেশন বা ইনসুলেশন লেয়ার, আর এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, এবং তার উপর একটা লেড শিট, এবং এই যে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে কভার দেওয়া থাকে। তো এই যে কভারটা, যে আমরা যদি লাস্টের কভারটা বলি সার্ভিং, এই কভারটা দেওয়া থাকে আপনার হচ্ছে যে ওভারঅল যে ভিতরে যে জিনিসগুলো আছে। আর যদি আমি মেইনলি বলি সেটা হচ্ছে কি আলটিমেটলি যে আপনার লিড শিট এবং কন্ডাক্টরটাকে প্রোটেক্ট করার জন্য, মানে কি ধরনের প্রোটেকশন, যে আমার কিন্তু তার অনেক ধরনের মেকানিক্যাল স্ট্রেসে পড়ে, যেমন ধরেন তারটাকে কিন্তু অনেক ধরনের টানা হেঁচড়া করা হয়, ঠিক আছে। তো এরকম টানা হেঁচড়া বা যখন আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করব তখন অনেক ধরনের টানা হেঁচড়ার সম্মুখীন হয়। তো এই যে যাতে করে এই কভারটাই থাকে, যাতে করে এই কন্ডাক্টর এবং এই ভিতরে যে ইনসুলেশনের লেয়ার গুলো আছে সেগুলো যেন ক্ষতিগ্রস্ত না হয়, যে কারণে উপরে হচ্ছে বিভিন্ন কভার দেওয়া হয়। তো এগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় এবং
এই জন্য হচ্ছে কি আমার হচ্ছে যে এটা এটা হচ্ছে যে প্রোটেকশন কভার দিতে হবে, যাতে সেই কভারটা আমার মেকানিক্যাল স্ট্রেসের কারণে সহজে ক্ষয় না হয়ে যায়। আর একটা যেটা হচ্ছে যে কেমিক্যাল এবং ফিজিক্যাল স্টেবিলিটি, এটা মানে কি, সেটা হচ্ছে কি যে আপনি ধরেন যে আন্ডারগ্রাউন্ড কেবলের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে হচ্ছে কি এ তারটা মাটির নিচ দিয়ে যাবে, এবং মাটির নিচে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যালস থাকে, তারপর এসিডস থাকে, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে, এসিডস থাকে, তো বিভিন্ন ধরনের লিকুইডস থাকে। তো ওই তারটা যাতে ওই সব কেমিক্যাল কম্পোনেন্টসের সাথে বিক্রিয়া করে যাতে ক্ষতি না হয়, তার মানে হচ্ছে কি কভারটা হইতে হবে এমন ভাবে দেওয়া হয় যাতে সে কি করতেছে ওই কেমিক্যাল রিয়াকশনটা না ঘটায়, তার মানে হচ্ছে কেমিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে এরকম একটা মেটেরিয়াল দিয়ে তার উপরে কভার দেওয়া হয়। তো এখানে সেটাই বলছে যাতে কেমিক্যাল রিয়াকশন যাতে না ঘটে সেই কারণে হচ্ছে একটা কভার দেওয়া হয়, এবং তারপরে তাহলে কি হবে যে স্টেবিলিটিটা বাড়ার জন্য, স্টেবিলিটিটা ইনশিওর করার জন্য। দেখেন এগুলোই হচ্ছে আমাদের 5টা পয়েন্ট। এটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখন আমরা একটু কনস্ট্রাকশনে চলে যাচ্ছি। তো কনস্ট্রাকশনটা একটু ভালো করে খেয়াল করে দেখেন। আমরা যদি এখানে কনস্ট্রাকশনটা দেখি, তো যে কোনো কেবলের জন্যই আমার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কম্পোনেন্ট সেটা হচ্ছে কি কন্ডাক্টর। কারণ কন্ডাক্টর যদি না থাকে তাহলে কারেন্ট প্রবাহ করবে কিসের মধ্য দিয়ে, তাই না? তাহলে সবচেয়ে প্রথম এবং গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস হচ্ছে কেবলের, সেটা হচ্ছে কন্ডাক্টর, অথবা কন্ডাক্টরকে কোরও বলা হয়। তো এখানে আমরা আগেও বলছি যে দেখেন এক বা একাধিক কন্ডাক্টর থাকতে পারে। যদি বেশি কারেন্টকে, যদি আমি একটা সিস্টেম এর জন্য তৈরি করতে চাই একে, যে যেখানে আমার অতিরিক্ত পরিমাণে অনেক বেশি পরিমাণে কারেন্ট প্রবাহিত হইতে হবে, তাহলে সেক্ষেত্রে আমার বেশি পরিমাণে কন্ডাক্টর লাগবে। আর যদি কম লাগে, যদি কম পরিমাণে কারেন্ট প্রবাহ লাগে, সেক্ষেত্রে হচ্ছে কি কম পরিমাণ কন্ডাক্টর লাগবে। তা আলটিমেটলি এটা হচ্ছে যে আমার সার্ভিস রিকোয়ারমেন্টস এর উপর নির্ভর করবে। তো আমরা যদি এই চিত্রটা দেখি, এখানে আমাদের কয়টা কন্ডাক্টর আছে দেখে বলেন তো, এখানে কয়টা কন্ডাক্টর আছে? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুই, এখানে তিনটা। তার মানে দেখেন আমরা এই যে চিত্রটা দেখতে পাচ্ছি, এখানে আমার কন্ডাক্টর আছে তিনটা, আর এটা হচ্ছে তিনটা কন্ডাক্টর। এবং কন্ডাক্টর এই যে এগুলো সেগুলো হচ্ছে স্ট্র্যান্ডিং করে, এখানে বলাই আছে স্ট্র্যান্ড করা, এবং টিন কপার এবং অ্যালুমিনিয়ামের। তো স্ট্যান্ডিং করা স্ট্যান্ডার্ড করা আছে, সো আমি অ্যালুমিনিয়ামের ইউজ করি আর কপার ইউজ করি না কেন, তাদেরকে এখানে স্ট্যান্ডার্ড করা আছে। তো এই কারণে, কারণ কি, যে ফ্লেক্সিবিলিটি প্রদান করার জন্য। ফ্লেক্সিবিলিটির সাথে আমি আগেও বলতেছি বারবার একই কথা, যে ফ্লেক্সিবিলিটির সাথে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটিটাও বেড়ে যায়। এটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের কাজ। তারপর হচ্ছে ইনসুলেশন। তো এখানে দেখেন কি বলছে, যে এই যে দেখেন এখানে ইনসুলেশনে যে ইনসুলেটিং ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে, প্রত্যেকটা কন্ডাক্টরের চারপাশে এটা হচ্ছে ইনসুলেটিং ম্যাটেরিয়াল দেওয়া হয়েছে। তো এই ইনসুলেটিং ম্যাটেরিয়ালের কাজ কি, যে ইনসুলেশন প্রোভাইড করে, যাতে করে হচ্ছে কি এক তার থেকে আরেকটা তারকে সেপারেট, একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টরকে সেপারেট করে, যাতে পরস্পর কন্ডাক্টরগুলো কি না হয়ে যায়, শর্ট না হয়ে যায়। শর্ট হয়ে গেলে আমার হচ্ছে এটা গরম হয়ে যাবে, আপনার হিট লস হবে, এমন হচ্ছে কি তারটা পুড়ে যাবে। তো এখন এই যে ইনসুলেশনের লেয়ারটা, এটা আগে বলছি যে এটা প্রপার থিকনেসের হইতে হয়, যাতে করে সে সিস্টেম ভোল্টেজটাকে সে উইথস্ট্যান্ড করতে পারে। এখন এই ইনসুলেশন যেটা থাকবে সেটা আমরা কি ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমরা তৈরি করতে পারি, এগুলো বিভিন্ন ধরনের ম্যাটেরিয়াল দিয়ে আমরা তৈরি করতে পারি, কিন্তু ম্যাটেরিয়াল চুজিং এর ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে সেই ম্যাটেরিয়ালটা ইনসুলেটিং ম্যাটেরিয়াল হয়। তো বিভিন্ন ধরনের ইনসুলেটিং ম্যাটেরিয়াল আছে, সেটা হচ্ছে ইমপ্রেগনেটেড পেপার, তারপরে ভার্নিশ রাবারও হইতে পারে, যে রাবার, তারপর হচ্ছে ভার্নিশড ক্যামব্রিক। তো এখন যেটা বলছি ইমপ্রেগনেটেড পেপার মানে কি, ইমপ্রেগনেটেড পেপার মানে কি, যে আপনার সাপোজ ধরেন এটা হচ্ছে আমার একটা কন্ডাক্টর, এবং এইখানে হচ্ছে আরেকটা কন্ডাক্টর আছে, ঠিক আছে? এখন এই দুইটা কন্ডাক্টরের মাঝখানে আমরা যে ইনসুলেশন লেয়ারটা ইউজ করা হয়েছে, দুইটা কন্ডাক্টরের মাঝখানে যে ইনসুলেশন লেয়ারটা ইউজ করা হয়েছে, মানে এখানে দুইটা কন্ডাক্টরের মাঝখানে একটা পেপার দেওয়া আছে, একটা পেপার, মানে একটা পেপার সে আপনার হচ্ছে এই একটা দুইটা কন্ডাক্টরকে পরস্পরকে পৃথক করে রাখতেছে, তাদের দুইটা কন্ডাক্টরের মধ্যবর্তী স্থানে একটা পেপার দেওয়া। তো ওই পেপারটা অবশ্যই ইনসুলেটিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করতেছে, এবং যেহেতু দুইটা কন্ডাক্টরের মাঝখানে আছে এই জন্য বলা হয়েছে ইমপ্রেগনেটেড পেপার। তাহলে এটা হচ্ছে আমাদের ইনসুলেশন।
তারপর হচ্ছে কি মেটালিক শিট। মেটালিক শিট কোনটা? এই যে দেখেন পেপার ইনসুলেশনের উপরে, এই পেপার ইনসুলেশন মানে এখানে পেপার ইউজ করা হয়েছে, এই কারণে বলা হয়েছে পেপার ইনসুলেশন। তো আমরা বলতে চাচ্ছি এখানে যে ইনসুলেটিং যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে, এই ইনসুলেটিং মেটেরিয়ালের উপরে দেখেন একটা কভার দেওয়া আছে, এই যেটা এই একটা কভার দেওয়া আছে ইনসুলেটিং মেটেরিয়ালের উপরে, এই কভারটাকে বলা হচ্ছে লেড শিট। এই যে ইনসুলেটিং মেটেরিয়ালের উপরে যে কভারটা, সেই কভারটাই হচ্ছে লেড শিট। তো এই লেড শিটটা কি করতেছে? এই লেড শিটটা আপনার হচ্ছে সে যে ইনসুলেটিং যে মেটেরিয়াল আছে, সেই ইনসুলেটিং মেটেরিয়ালকে প্রোটেক্ট করতেছে ফ্রম ডিফারেন্ট টাইপস অফ ময়েশ্চার, অ্যাসিডস অ্যান্ড অ্যালকালাইস ইন দ্য সয়েল অ্যান্ড অ্যাটমসফিয়ার। তো এটা হচ্ছে মূলত আমার হচ্ছে ইনসুলেটিং যে মেটেরিয়ালটা আছে, সেই ইনসুলেটিং মেটেরিয়ালকে প্রোটেক্ট করতেছে বিভিন্ন ধরনের ময়েশ্চার এবং গ্যাসেস এবং বিভিন্ন ধরনের কেমিক্যাল কম্পোনেন্টস থেকে। তারপর হচ্ছে কি দেখেন, এটা গুলো মেটালিক শিট। তারপরে আসলে হচ্ছে আমাদের বিডিং। বিডিংটা হচ্ছে কি, এই যে বিডিং। তো এই বিডিংটা হচ্ছে যে আপনার লেড শিটের উপরে যে লেয়ারটা থাকে, বিডিংটা হচ্ছে লেড শিটের উপরে যে লেয়ারটা থাকে, তাহলে এটা বিডিংটা হচ্ছে আপনার লেড শিটের উপরে যে লেয়ারটা থাকে সেটা হচ্ছে বিডিং। এবং এই যে বিডিংটা দেওয়া হয় সেটা হচ্ছে আপনার কি হচ্ছে, একটা লেয়ারে থাকে, একটা লেয়ার প্রোভাইড করা হয়, এবং এই লেয়ারটা আপনার সাধারণত জুট অথবা হেসিয়ান টেপের তৈরি, জুট অথবা হেসিয়ান টেপের তৈরি। তো এবং এটা পারপাসটা কি, পারপাসটা হচ্ছে যে আপনার যে বিভিন্ন ধরনের করোশন মানে ক্ষতি মানে ক্ষয় হওয়া থেকে এটাকে আপনাকে রক্ষা করে, অ্যাজ ওয়েল এস আপনার হচ্ছে মেকানিক্যাল ইনজুরি, যেটা বলছিলাম যে আপনার মেকানিক্যাল ইনজুরি, বিভিন্ন ধরনের মেকানিক্যাল ইনজুরি হইতে পারে, তো সেই মেকানিক্যাল ইনজুরি থেকে নর্মালি প্রোটেক্ট করার জন্য। আমি এখানে আরেকটা কথা বলে রাখি, দেখেন নর্মালি যেটা এখানে দেখেন লাস্টে যে তিনটার প্রোটেকশন, তার মানে হচ্ছে কি সার্ভিং, বিডিং এবং আর্মোরিং, এই তিনটা মূলত আপনার হচ্ছে প্রোটেকশনের কাজটা করে, মেইনলি একই রকমের প্রোটেকশন কাজটা, মেইনলি হচ্ছে কি মেকানিক্যাল প্রোটেকশনের কাজটা সে দেয়। তারপরে দেখেন এটা গেল আমাদের বিডিং। তারপর হচ্ছে আর্মোরিং। আর্মোরিং হচ্ছে কি, এখানে আপনার বিডিং এর উপরে যে লেয়ারটা থাকে সেটা আর্মোরিং, সেটা আমার এক বা দুই লেয়ারের হইতে পারে। আর্মোরিংটা এক অথবা দুই লেয়ারের হতে পারে, বাট এবং এটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে গ্যালভানাইজ স্টিল টাইপের তৈরি, গ্যালভানাইজড স্টিল ওয়্যার অথবা স্টিল টেপের তৈরি। এবং এটাও আপনার সেম, সে হচ্ছে কি মেকানিক্যাল ইনজুরি থেকে এটা হচ্ছে কি রক্ষা করে, যে হ্যান্ডেলিং এর সময় যে মেকানিক্যাল ইনজুরিগুলো যেগুলো ঘটতে পারে সেগুলো থেকে কেবলকে রক্ষা করে। তারপর আসছে হচ্ছে কি সার্ভিং। সার্ভিংটা হচ্ছে যে এটা আমাদের একদম সবার বাইরের যে লেয়ারটা, সেটাই হচ্ছে আমার সার্ভিং। তো এটা হচ্ছে কি, এটারও সেম কাজ, সেই হচ্ছে আপনার এইটার যে ম্যাটেরিয়াল যেটা আছে, সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার ম্যাটেরিয়ালটা হচ্ছে কি দেখেন ফিব্রাস ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, মানে জুট টাইপ যেগুলো ফিব্রাস মানে তন্তু, যেগুলো আমরা বলি ফিব্রাস মানে হচ্ছে তন্তু, সেই সব টাইপের ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। এবং একটা লাইন খেয়াল করেন এখানে, সে লাইনটা হচ্ছে কি, যে আমি আগেও যেটা বলছি যে বিডিং মানে সবার বাইরের যে তিনটা লেয়ার, বিডিং, আর্মোরিং এবং হচ্ছে সার্ভিং, সেগুলো অ্যাপ্লাই করা হচ্ছে কি করার জন্য, ফর দ্য হচ্ছে আপনার মেকানিক্যাল ইনজুরি থেকে প্রোটেক্ট করার জন্য। এবং মেকানিক্যাল ইনজুরি থেকে কাকে প্রোটেক্ট করবে, মেইনলি হচ্ছে আপনার এই মেটালিক শিট। তো আমরা যদি এখানে দেখি মেটালিক শিটটা, এই যে এটা হচ্ছে আমাদের মেটালিক শিট। দেখেন আমি আবারও বলতেছি যে বিডিং, আর্মোরিং, বিডিং, আর্মোরিং এবং হচ্ছে সার্ভিং, এরা কি করতেছে, এরা হচ্ছে আপনার প্রোটেকশন দিচ্ছে ফ্রম, কিসের প্রোটেকশন দিচ্ছে, মেকানিক্যাল ইনজুরি থেকে আমাকে এটাকে প্রোটেক্ট করতেছে। কাকে প্রোটেক্ট করতেছে, এই লেড শিটকে, লেড শিটকে প্রোটেক্ট করতেছে। তার মানে যদি লেড শিটকে প্রোটেক্ট করতেছে এবং হচ্ছে আপনার কন্ডাক্টরকে প্রোটেক্ট করতেছে, এবং এরা তিনটা যেহেতু লেড শিটকে প্রোটেক্ট করতেছে, তার মানে আলটিমেটলি এই তিনটা হচ্ছে কি সার্ভিং এবং আর্মোরিং, আলটিমেটলি আমার ইনসুলেশনটাকে সে প্রোটেক্ট করতেছে এবং কন্ডাক্টরকেও সে প্রোটেক্ট করতেছে। এটাই হলো আমাদের এই কনস্ট্রাকশন অফ কেবল, এবং তাদের যে ডিফারেন্ট যে কম্পোনেন্টস যেগুলো আছে, সেই কম্পোনেন্টসগুলোর আমি একটু মোটামুটি ব্যাখ্যা দিলাম। বুঝতে পারছেন? তাহলে দেখেন এখন আমরা যে ইম্পর্টেন্ট একটা টপিকে চলে যাব, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক স্ট্রেস ইন এ সিঙ্গেল কোর কেবল। এটা আমাদের বুঝতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস।
টপিক আর কি। আমি ফার্স্টে লিখি, হেডলাইনটা দেই। ডাইইলেকট্রিক স্ট্রেস ইন এ সিঙ্গেল কোর কেবল। তো আমি এখানে প্রথমে একটা ডেফিনেশন দিব, যেগুলো হচ্ছে আমাদের একটু জানা দরকার প্রথমেই। তো এগুলো একটু ফার্স্টে আমি লিখে নিই, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, ফার্স্টে আমি একটা চিত্র আঁকি। এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর, বা যেটাকে আমরা কোর বলে থাকি। এবং হচ্ছে তার চারপাশকে, কন্ডাক্টরের চারপাশকে ঘিরে আমাদের একটা ইনসুলেশনের লেয়ার থাকে, ইনসুলেশন লেয়ার। তো আলটিমেটলি আমাদের একটা ওয়্যার হয়। তো এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এই যে এখানে যে ফাঁকা জায়গাটা, সেই ফাঁকা জায়গাটা হচ্ছে আমাদের ইনসুলেশনের লেয়ার থাকে, আর এটা হচ্ছে আমাদের কন্ডাক্টর। তো এখন দেখেন, তো আমি আগেও বলছি যে কি দেখেন, যে এই যে যখন আমার এই কেবলটাকে একটা সিস্টেমে আমরা স্থাপন করব, তখন কি হচ্ছে, এই কন্ডাক্টরের মধ্য দিয়ে, যে কন্ডাক্টরের মধ্য দিয়ে কিন্তু কারেন্ট ফ্লো করবে। এই কারেন্ট ফ্লো করার কারণে আমার হচ্ছে কি, আমাদের এখানে ইএমএফ এর নলেজটা লাগবে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। তো এই কন্ডাক্টরের মধ্য দিয়ে কারেন্ট ফ্লো করার কারণে আপনার হচ্ছে কি একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়। তো ইলেকট্রিক ফিল্ডগুলো কি করে, আপনার এই যে আমাদের যে কন্ডাক্টরের চারপাশকে ঘিরে, কন্ডাক্টরের চারপাশকে ঘিরে যে আমাদের যে ইনসুলেশনের যে লেয়ারগুলো থাকে, সেই ইনসুলেশনের লেয়ারের উপর তারা হচ্ছে কি এক ধরনের স্ট্রেস তৈরি করে, বা একটা ফোর্স তৈরি করে। সেটাকে আমরা বলতেছি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। ইনসুলেশন লেয়ারের উপরে আপনার হচ্ছে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স তৈরি করে। এবং এই ফোর্সটা হচ্ছে কি, এই ফোর্সটাকে আমরা বলতেছি কি ডাইইলেকট্রিক স্ট্রেস। তার মানে হচ্ছে কি দেখেন, যে আমরা তাহলে এই যে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্সটা, ইলেকট্রিক যে ফোর্সটা বা ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স, সেটাকে আমরা কি বলতেছি, ডাইইলেকট্রিক স্ট্রেস বলতেছি। এখন আমাদের যেটা করতে হবে, যে আমাদের হচ্ছে কি যখন কেবলটা ডিজাইন করি, তখন আসলে কেবল থেকে ডিফারেন্ট পয়েন্টে যে ইনসুলেশনের, ধরেন আমার পয়েন্টগুলো কিরকম হইতে পারে। সাপোজ ধরেন এটা একটা পয়েন্ট, সেটা হচ্ছে কন্ডাক্টরের সেন্টার থেকে সবসময় হচ্ছে আমরা এই পয়েন্টগুলা ডিস্টেন্স মেজার করব। তো এই পয়েন্টে আমার হচ্ছে কি স্ট্রেস কত পড়তেছে, বা এই পয়েন্টে, বা ইনসুলেশনের যে কোনো পয়েন্টে, বা এই পয়েন্ট হইতে পারে, বা এই পয়েন্ট হইতে পারে, বা এই পয়েন্ট হইতে পারে। তো আলটিমেটলি আমার যে কোনো পয়েন্টে কি হইতে পারে, যে
আমার ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেসটা কত পড়তেছে সেটা হচ্ছে আমার জানতে হইতে পারে। তো এই যে ইলেকট্রোস্ট্যাটিক স্ট্রেস যে আমরা বের করব সেটার একটা ইউনিট আছে যে বা প্যারামিটার আছে, সেই প্যারামিটারটাই হচ্ছে কি আমার পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই ডাইলেকট্রিক স্ট্রেসটাকে পরিমাপ করারই হচ্ছে একটা প্যারামিটার হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এবং আমরা যদি এই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করতে চাই তাহলে যেটা করতে হবে, ওই ধরেন আমি সাপোজ এই পয়েন্টে ইনসুলেশন এই পয়েন্টে আমি হচ্ছে কি করতে চাচ্ছি, এই পয়েন্টটাতে আমি হচ্ছে পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা পরিমাপ করতে চাচ্ছি। তাহলে যেটা করতে হবে আমাকে ফার্স্টে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের পরিমাণটা বের করতে হবে। তো আমরা আগেই বলছি যে ইলেকট্রিক ফিল্ড মানে আমরা যখন ইএমএফ বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড যখন পড়ছি, ইলেকট্রিক ফিল্ড মানে আমরা বুঝি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে হচ্ছে কি আমরা যদি এই পয়েন্টে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের পরিমাণ বের করতে চাই তাহলে এই পয়েন্টে হচ্ছে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পরিমাণ বের করতে হবে। আর আমরা যদি বলি জানেন এখানে ইলেকট্রিক ফিল্ডে সেটা কি ছিল, ই এবং ডি, এই দুটো প্যারামিটার ছিল, যেখানে আমরা বলতে পারি যে ডি ইকুয়ালস টু হচ্ছে কত এপসাইলন ই, যেখানে এপসাইলন ছিল হচ্ছে আমাদের পারমিটিভিটি, পারমিটিভিটি। আর ই মানে হচ্ছে কি, ইটা হচ্ছে যে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আর ডি মানে হচ্ছে ডেনসিটি, মানে ইলেকট্রিক ফিল্ড ডেনসিটি। দেখেন বুঝা গেছে কিনা? বুঝতে পারছেন? কেউ রেসপন্স করেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তাহলে দেখেন আমরা এখন ওই ইলেকট্রিক স্ট্রেস বা আমরা যেটা বলতেছি যে পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা বের করার চেষ্টা করব। তো আমরা ফার্স্টে যেটা চিন্তা করতেছি যে আমাদের কাছে যে ওয়্যারটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল কোর, মানে সিঙ্গেল কোর কেবল। তার মানে আমাদের যে কোরটা থাকবে সেটা হচ্ছে সিঙ্গেল, মানে একটাই থাকবে। তাহলে এটা হচ্ছে আমাদের কোর বা কন্ডাক্টর। কারণ আলটিমেটলি এটা হচ্ছে আমাদের পুরো একটা কেবল। আচ্ছা, আবার এখানে হচ্ছে যে আমাদের ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকতেছে। তো আমরা ফার্স্টে যেটা ধরে নিচ্ছি দেখেন, এটা হচ্ছে আমরা কি বললাম যে এই কেবলটা হচ্ছে সিঙ্গেল কোর কেবল, এই কেবলটা হচ্ছে সিঙ্গেল কোর কেবল। এবং আমরা বলতেছি দেখেন এটা তো ধরেন আমাদের সেন্টার, এটা ধরেন আমাদের সেন্টার। এবং আমরা কি করতেছি দেখেন যে এইটা কিন্তু আমাদের এই যে ভিতরে যে কালো পোর্শনটুকু সেটা কিন্তু আমাদের কন্ডাক্টর। তাহলে আমরা ধরে নিচ্ছি এই পুরা কন্ডাক্টরের যে ডায়ামিটার সেটা হচ্ছে আমাদের স্মল ডি। তার মানে আমরা কন্ডাক্টরের যে ডায়ামিটার বা কোরের যে ডায়ামিটার সেটাকে আমরা ধরে নিচ্ছি ডি। কন্ডাক্টর অথবা কোরের যে ডায়ামিটার সেটাকে আমরা ধরে নিচ্ছি কত, স্মল ডি। যেমন আমরা এও ধরে নিচ্ছি যে আমাদের টোটাল ওয়্যার বা কেবলের যে ডায়ামিটার, টোটাল ওয়্যার বলতে এ পুরোটা, তাহলে আমাদের টোটাল যে ওয়্যার যেটা আছে বা কেবল সে ফুল ওয়্যারের হচ্ছে যে ডায়ামিটারটা সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি। তার মানে হচ্ছে কি দেখেন এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল ডি। তার মানে দেখেন ক্যাপিটাল ডি মানে হচ্ছে কি আমার কন্ডাক্টরের ডায়ামিটারও ইনক্লুড আছে, আমার সাথে সাথে এই যে এখানে যে লেড শিটটা আছে সেই লেড শিটের ডায়ামিটারটাও এখানে ইনক্লুড আছে। তো আলটিমেটলি এটাই বলতে চাচ্ছি যে আমাদের কোরের ডায়ামিটার সেটা হচ্ছে স্মল ডি এবং ওভারঅল যে ডায়ামিটার যেটা আছে আমাদের ওয়্যারের সেটা হচ্ছে ক্যাপিটাল ডি। আচ্ছা, এখন দেখেন আমি কি করতে চাচ্ছি, আমি এখন যেটা করতে চাচ্ছি যে আমরা সবসময় কি বলছি যে যে পয়েন্টটা আমরা ইনক্লুড করব বা যে পয়েন্টে হচ্ছে কি সাপোজ ধরেন এই পয়েন্টে আমি হচ্ছে কি করতে চাচ্ছি, পটেনশিয়াল গ্রেডিয়েন্টের পরিমাণটা বের করতে চাচ্ছি এই পয়েন্টে।
এই পয়েন্টে পটেনশিয়াল গ্রেডিয়েন্টটাকে পরিমাপ করতে যাচ্ছি। এই পটেনশিয়াল গ্রেডিয়েন্টটাকে সিম্বলাইজ করা হচ্ছে স্মল জি দ্বারা। তো দেখেন, তো এই পয়েন্টে যদি আমি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বের করতে চাই, তাহলে আমার এই পয়েন্ট থেকে সাপোজ ধরেন এটা দূরত্ব হচ্ছে কত, সেন্টার থেকে দূরত্ব হচ্ছে আমি ধরে নিলাম এক্স, ঠিক আছে। এই পয়েন্টটার দূরত্ব হচ্ছে সেন্টার থেকে এক্স ডিস্টেন্স বা এক্স ইউনিট দূরত্বে। তো আমরা যদি এই পয়েন্টে পটেনশিয়াল গ্রেডিয়েন্টটা বের করতে চাই, আমি আগেও দেখাইলাম, তাহলে ওই পয়েন্টের হচ্ছে কি করতে হবে, আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পরিমাণটা বের করে নিতে হবে। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পরিমাণ যদি বলি, সেটা হচ্ছে ইএক্স ইকালস টু হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের থেকে, এটা আমরা জানি ইএমএফ যখন পড়ছিলাম তখন সূত্র ছিল, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট এবং হচ্ছে এপসাইলন আর এক্স। এখানে আমরা পার মিটারে চিন্তা করতেছি, লেন্থ ইনক্লুড করা নাই, এখানে আমরা বলতেছি ভোল্টস পার মিটার, মানে পার মিটারে লেন্থ সমান সমান আমরা এখানে 1 ধরে নিচ্ছি। তার মানে সেখানে আমরা পার মিটারে হচ্ছে কি আমরা চিন্তা করতেছি। তাহলে দেখেন, এনা বলছে কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট এপসাইলন আর ইনটু এক্স। এখন দেখেন, আমি এটা আগেও বলছি যে এপসাইলন মানে হচ্ছে কি, এপসাইলন মানে হচ্ছে আপনার পারমিটিভিটি, এপসাইলন মানে হচ্ছে আপনার পারমিটিভিটি। তো এখন দেখেন, এই যে এখানে আপনারা দুটো দেখতে পাচ্ছেন এপসাইলন নট এবং এপসাইলন আর, এখানে কিন্তু এপসাইলন নট এর মান অলওয়েজ ফিক্সড, ঠিক আছে। এটার ভ্যালু হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12। এটা কিন্তু অলওয়েজ কনস্ট্যান্ট, এটা কখনো চেঞ্জ হয় না। যেটা চেঞ্জ হয় সেটা হচ্ছে এপসাইলন আর। এই এপসাইলন আরটা হচ্ছে রিলেটিভ পারমিটিভিটি, রিলেটিভ পারমিটিভিটি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রিলেটিভ পারমিটিভিটি। তো এটা কিন্তু আমার ম্যাটেরিয়াল ভিন্ন হওয়ার সাথে সাথে এই রিলেটিভ পারমিটিভিটির মানও হচ্ছে কি হয়, চেঞ্জ হইতে থাকে। বাট আমাদের অলওয়েজ এটাও কিন্তু কনস্ট্যান্ট থাকে। এবং এপসাইলন আর এর মান সেটা হচ্ছে ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে। তো ঠিক আছে, তাহলে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ইকুয়েশনটা দেখলাম। এটার মানে হচ্ছে কি, এখানে দেখেন এক্স, তার মানে হচ্ছে কি, এই এক্স মানে হচ্ছে যে আপনার এই সেন্টার থেকে যে পয়েন্টটা আমরা বিবেচনা করছি সেই পয়েন্টের দূরত্বটাই হচ্ছে আমাদের এখানে এক্স। তাহলে আমরা একটা কেবলের সেন্টার থেকে হচ্ছে এক্স ইউনিট দূরত্বে একটা পয়েন্টের সেখানে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড ইন্ডিউস আছে সেটা আমরা এই সূত্রের সাহায্যে বের করতে পারি। তাহলে এক্স ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট এপসাইলন আর এক্স। এখন আমরা বের করতে চাচ্ছি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। তো আমরা বললাম কি, যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কিন্তু কি ইলেকট্রিক ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সমান। তাহলে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ইকুয়ালস টু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তাহলে জি ইকুয়ালস টু কত হবে, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সমান। তাহলে কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট এপসাইলন আর ইনটু হচ্ছে কত, এক্স। তাহলে এটা হচ্ছে আমাদের ভোল্ট পার মিটার। তাহলে দেখেন আমরা এটা বের করলাম। এখন কি করব দেখেন, এখন আমরা যদি আমাদের ইলেকট্রিক ফিল্ডের যে নলেজটা আছে সেটা দিয়ে দেখেন, আমরা কিন্তু দুইটা পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স কি করতে পারি, পরিমাপ করতে পারি। তো দুইটা পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্সের সূত্র হচ্ছে ভি ইকুয়ালস টু কিউ বাই 2 পাই এপসাইলন নট এপসাইলন আর লন। সাপোজ ধরেন হচ্ছে কি, যদি আমি ভি, আচ্ছা ফার্স্টে আগে এটা না দেখায় আপনাকে আগে দেখেন, যেটা বলতে চাচ্ছি যে দুইটা পয়েন্ট সাপোজ ধরেন, এটা হচ্ছে আমার রেফারেন্স পয়েন্ট, এবং এই রেফারেন্স পয়েন্ট থেকে এখানে একটা পয়েন্ট আছে, সেটা এই রেফারেন্স পয়েন্ট থেকে দূরত্ব হচ্ছে সাপোজ ধরেন আমার D1, আর আরেকটা পয়েন্ট আছে, সেই পয়েন্টটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট থেকে আমার দূরত্ব হচ্ছে যে D2 দূরত্ব। তাহলে আমি যেটা বলতে চাই যে আমি যদি এখন এই D2 পয়েন্ট এবং D1 পয়েন্টের মধ্যবর্তী স্থানে, মানে D2 এবং D2 পয়েন্টের আমি যদি পটেনশিয়াল ডিফারেন্স বের করতে চাই, তাহলে সেটা কিভাবে বের করব, সেটা হচ্ছে কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট, এটা হচ্ছে 2 কিউ, আমি আবার লিখতেছি দেখেন, কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট এপসাইলন আর। তারপর যেটা হবে দেখেন লন, লন হবে আপনার দূরের বিন্দু, দূরের বিন্দু হচ্ছে কত, সেন্ট রেফারেন্স পয়েন্ট থেকে D2 দূরত্বে,
তাহলে লন D2 ডিভাইডেড বাই পরের যে বিন্দুটা থাকে সেটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট থেকে যত দূরে D1, তাহলে হচ্ছে D1 এটা। এইভাবে হচ্ছে কি আমরা পটেনশিয়াল ডিফারেন্সের সূত্রটা লিখি। তাহলে এখানে আমরা যে পটেনশিয়াল ডিফারেন্সটা বের করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, সেই পটেনশিয়াল ডিফারেন্সটা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কন্ডাক্টরের সারফেস, এই কন্ডাক্টরের সারফেস, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের ওয়্যারের যে সারফেস বা কেবলের সারফেস, এবং কেবলের সারফেসে অ্যাক্রসের যে ভোল্টেজ বা পটেনশিয়াল ডিফারেন্স সেটা। তাহলে সেই ক্ষেত্রে আমার ভি কত হবে, ভি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন নট এপসাইলন আর লন। এবং দেখেন এটা হচ্ছে দূরের বিন্দু এটা, তাহলে এটা ডায়ামিটার হচ্ছে আমার কত, ক্যাপিটাল ডি, বা ওয়্যারের ডায়ামিটার সেটা হচ্ছে ক্যাপিটাল ডি, আর কাছের বিন্দু হচ্ছে এইটা মানে কন্ডাক্টরের সারফেস, এবং এটা ডায়ামিটার হচ্ছে আমার স্মল ডি। তাহলে এইভাবে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন এপসাইলন আর লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখন কি করব দেখেন, এখান থেকে আমরা কিউ এর ভ্যালুটা বের করে নিব এবং কিউ এর ভ্যালুটা আমরা এখানে পুট করব। তাহলে এখানে আমরা কিউ এর ভ্যালু যদি আমরা বের করি তাহলে দেখেন ভ্যালুটা কত আসে, ভ্যালুটা আসবে হচ্ছে আপনার 2 পাই এপসাইলন নট এপসাইলন আর ইন্টু ভি ডিভাইডেড বাই হচ্ছে কত, লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। মানে কিউ এর ভ্যালুটা যদি আমি এখানে পুট করি, তাহলে দেখেন এই ভ্যালুটা এখন আমি এখানে পুট করব, তাহলে সেটা হচ্ছে যে 2 পাই এপসাইলন নট এপসাইলন আর ভি ডিভাইডেড বাই হচ্ছে কত, লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এখন কাটাকাটি করেন, এই 2 পাই 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 কাটা, দেন এপসাইলন নট এপসাইলন আর, দেন আমার থাকতেছে কত দেখেন, উপরে থাকতেছে ভি, এমন এই লন ডি বাই ডি এটা নিচে চলে যাবে। তাহলে আলটিমেটলি আমাদের যে রেজাল্টটা আসবে জি সমান, সেই রেজাল্টটা আমি লিখতেছি দেখেন। তাহলে আলটিমেটলি আমাদের জি সমান যে রেজাল্টটা আসবে সেটা হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে কত, এটা হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে এক্স লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি, সেটা হচ্ছে ভোল্টস পার হচ্ছে মিটারে। এখানে একটু খেয়াল করে দেখেন, ভি মানে কি, ভি মানে হচ্ছে সিস্টেম ভোল্টেজ, এক্স মানে হচ্ছে কি কেবলের সেন্টার থেকে কত পয়েন্ট দূরত্বে হচ্ছে গিয়ে আমরা একটা পয়েন্টে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মানটা বের করতে চাচ্ছি সেটা, লন ক্যাপিটাল ডি মানে হচ্ছে ওই পুরো কেবলের যে ডায়ামিটার সেটা, ডিভাইডেড বাই হচ্ছে স্মল ডি মানে হচ্ছে আমার কন্ডাক্টরের যে ডায়ামিটার সেটা। বুঝা গেছে? বুঝতে পারছেন? স্যার বুঝতে পারছি কিন্তু একটু মানে পেঁচাই গেছে। আচ্ছা, আপনার হচ্ছে লেকচার তো দেওয়া হবে, যদি লেকচারটা ভালো করে দেখবেন, আবার যদি প্রবলেম হলে নেক্সট ক্লাসে পড়বেন, ঠিক আছে? জি স্যার। তারপর দেখেন এখান থেকে আমরা একটা গ্রাফ নিয়ে আসতে পারি। কিরকম গ্রাফ দেখেন, এই সেন্টারটাকে আমরা এখান থেকে একটু লেভেলে ধরে নিই, এবং এটা হচ্ছে আমার এক্স এক্সিস, এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস। এখন দেখেন এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এই এক্স এক্সিসটা আমার কি বোঝাচ্ছে সেটা হচ্ছে কি দেখেন, এই সেন্টার থেকে পয়েন্টের কত দূরত্ব সেটা বোঝাচ্ছে, সেন্টার থেকে পয়েন্টের দূরত্ব সেটা হচ্ছে আমার এক্স এক্সিস বোঝাচ্ছে, তার মানে ডিসটেন্স যেটাকে আমরা বলছি এক্স, এই যে এক্স, সেন্টার থেকে পয়েন্টের দূরত্ব কত সেটা বোঝাচ্ছে এই গ্রাফে, সেটা হচ্ছে এক্স এক্সিসে আমরা পুট করছি। আর ওয়াই এক্সিস যেটা, ওয়াই এক্সিসে হচ্ছে যে আমাদের যে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মানটা, ওয়াই এক্সিস হচ্ছে যে আমাদের পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান বোঝাচ্ছে। এখন একটু খেয়াল করে দেখেন, এখান থেকে এই ইকুয়েশন থেকে আমরা বলতে পারি না জি ইজ প্রপোর্শন, যদি আমাদের সিস্টেম ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে এবং আমাদের ওয়্যার এবং এই যে ওয়্যারের যে ডায়ামিটার এবং কন্ডাক্টর ডায়ামিটার কনস্ট্যান্ট থাকে, যদি থাকে, এগুলো তো নর্মালি কনস্ট্যান্ট থাকেই, এবং সিস্টেম ভোল্টেজটা যদি আমার কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা লিখতে পারি না জি ইজ প্রপোর্শনাল টু 1/x, জি ইজ প্রপোর্শনাল টু 1/x। তার মানে হচ্ছে কি আমার দূরত্বের সাথে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ব্যস্তানুপাতিক, ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে হচ্ছে কি যে এটার মানে কি, যদি আমার দূরত্ব বাড়ার সাথে সাথে কি হবে, পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান কি করবে, কমবে না বাড়বে, কোনটা, দূরত্ব বাড়ার সাথে সাথে
কমবে। কমবে, যেহেতু এটা ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে দ্রুত বাড়ার সাথে সাথে পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মান কমবে। তাহলে দেখেন আমাদের যে পয়েন্টগুলো আমরা বলতেছি সেটা হচ্ছে ইনসুলেশনের পয়েন্টগুলা। তাহলে ইনসুলেশন যেটা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখেন যে ইনসুলেশনটা আমার হাইয়েস্ট যেটা কাছাকাছি থাকতে পারে সেটা হচ্ছে এই কন্ডাক্টরের সারফেস ঘেঁষে, এবং সবচেয়ে দূরে যে ইনসুলেশনটা থাকতে পারে সেটা হচ্ছে কোথায়, আমার এই কেবলের সারফেস ঘেঁষে। আচ্ছা, এখন দেখেন তার মানে ইনসুলেশনটা আমার সবচেয়ে কাছে থাকে এই কন্ডাক্টরের সারফেসে, এবং সবচেয়ে বেশি হাইস্ট যে দূরত্ব থাকতে পারে সেটা হচ্ছে আমাদের কেবলের সারফেসে। এটা হচ্ছে আমাদের বাউন্ডারি ইনসুলেশনের দেওয়ার জন্য। তো এখন দেখেন, তো আমরা এই কন্ডাক্টরের যে সারফেসটা আছে সেই কন্ডাক্টরের সারফেসে একটা লেভেল নেই, এবং কেবলের যে সারফেস আছে সেই কেবলের সারফেসে হচ্ছে আমরা একটা লেভেল নিচ্ছি। আচ্ছা, গেল। নেওয়ার পরে দেখেন যে আমরা কি বলতেছি যে দূরত্বের সাথে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। তো এখানে দেখেন, এখানে যে কথাটা আছে এটার সাথে একটা প্রমাণও রিলেটেড। যদি আমি বলি সে প্রমাণটা কি, সেটা হচ্ছে কি, ধরেন জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিনিমাম, জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিনিমাম ইকুয়ালস টু হচ্ছে কত, আপনার ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এই প্রমাণটা যদি বলি সেক্ষেত্রে হচ্ছে কি, আপনাকে এই পর্যন্ত, আমি আগে যেটুকু বললাম এই পর্যন্ত প্রমাণ করে নিয়ে আসতে হবে, এবং এখন বাকি যতটুকু বলবো সে ততটুকু লিখতে হবে। তাহলে এটা হচ্ছে সেই প্রমাণটা। তাহলে দেখেন কিভাবে করতেছি। তো এই জি হচ্ছে আপনার ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। তো তার মানে আমার দূরত্ব বাড়ার সাথে সাথে, মানে সেন্টার থেকে, মানে আপনার সেন্টার থেকে এই কেবল যত আপনার দূরে যেতে থাকবে, এখানে একটু খেয়াল করে দেখেন তো, আমি বলছি যে দূরত্ব বাড়ার সাথে সাথে আপনার এই পটেনশিয়াল গ্রেডিয়েন্টের পরিমাণটা কমবে। এখন আমার এই ইনসুলেশনটা সবচেয়ে কাছে থাকতে পারে এই কন্ডাক্টরের সারফেসে, এর চেয়ে বেশি কাছে যাওয়া পসিবল না, কারণ তাহলে ভিতরে কন্ডাক্টর আছে। আমার পয়েন্ট হবে এইটুকু বাউন্ডারির মধ্যে, ইনসুলেশনের যে বাউন্ডারি আছে সেটা। তাহলে আমার হাইয়েস্ট যে ইনসুলেশন যে পয়েন্টটা সেটা আমার এই কন্ডাক্টরের সারফেসে থাকতে পারে না, এর চেয়ে বেশি কাছে যাওয়া তো পসিবল না, তাই না। তাহলে আমার হচ্ছে কন্ডাক্টরের সারফেসে থাকতে পারে। তার মানে আমরা যে যেখানে যে লেভেলটা আঁকছি যে কন্ডাক্টরের সারফেসে, তাহলে এই যে কন্ডাক্টরের সারফেসে আমার জি এর মান সবচেয়ে বেশি হবে না। দেখেন কথাটা কি বোঝা যায় কিনা। আপনি কি বুঝতে পারছেন? কি বলছিলাম একবার একটু বলেন। আমি বলতেছি যে এখানে যে ইনসুলেশনের যে পয়েন্টটা, সে পয়েন্টটা আপনার হাইয়েস্ট কোথায় থাকতে পারে, সবচেয়ে কাছে, সেটা হচ্ছে কন্ডাক্টরের সারফেসে, তাই না। এর বেশি কাছে জি যাওয়া স্যার। কিন্তু পসিবল না, কারণ তার ভিতরে কন্ডাক্টর। তার মানে ইনসুলেশনের লেয়ারটাই থাকে আমার হচ্ছে এইটুক বাউন্ডারির মধ্যে। কার মধ্যে, এই যে আপনার কন্ডাক্টরের সারফেস এবং হচ্ছে ওয়্যারের যে সারফেসের মধ্যবর্তী স্থানে ইনসুলেশনটা থাকে। তো আমরা এই ইনসুলেশনের পয়েন্টগুলোকে বিবেচনা করতেছি। এখন ইনসুলেশনের মধ্যে যে পয়েন্টগুলো সেটা আমার হাইয়েস্ট আমার কি কন্ডাক্টরের সারফেসে থাকতে পারে, তাই না। সেটা হচ্ছে আমার সবচেয়ে কাছে, তার মানে সবচেয়ে কম দূরত্ব। তার সবচেয়ে কম দূরত্ব মানে কি, সবচেয়ে বেশি পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, তাই না। জি স্যার। তাহলে হচ্ছে যে ধরেন এটা হচ্ছে আমার জি ম্যাক্স, তাহলে আমি এই সারফেসে আমার পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মানটা আমি এখানে পাইলাম। তাহলে এই যে পয়েন্টটা সেটা আমার ইন্ডিকেট করবে জি ম্যাক্স। তার মানে এই পয়েন্টে আমার পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মানটা সবচেয়ে বেশি হবে। এরপর যত এই পয়েন্ট থেকে আমরা দূরে যেতে থাকবো, তত কি হচ্ছে, আমার এক্স এর পরিমাণ বাড়তে থাকবে। এমন হচ্ছে কি, আমার হচ্ছে কি পটেনশিয়াল গ্রেডিয়েন্টের পরিমাণ কি হবে, কমতে থাকবে। এক্স বাড়তে থাকবে এবং পটেনশিয়াল গ্রেডিয়েন্টের পরিমাণ কমতে থাকবে, এবং সেই কমার হারটা আমার সেটা যে এক্সপোনেনশিয়ালি ডিক্রিজ। এবং সবচেয়ে কম এখানে কমতে 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 সবচেয়ে হাইস্ট যে পয়েন্ট সে দূরত্বে যাইতে পারবে সেটা হচ্ছে কন্ডাক্টরের বা ওয়্যারের সারফেসে বা কেবলের সারফেসে। তার মানে এই যে কেবলের সারফেসে এই পয়েন্টটাতে আমরা যে জিটা পেলাম সেটা হচ্ছে সর্বনিম্ন পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এর চেয়ে কম পাওয়া পসিবল না। তাহলে এটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জি মিনিমাম। দেখেন বুঝা গেছে। দেখেন বুঝতে পারছেন কিনা। জি স্যার বুঝতে পারছি। জি আচ্ছা, স্যার।
তাহলে দেখেন এটা যদি আমরা বুঝতে পারি তাহলে এখন আমরা বাকি কাজটাতে যাই। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের জেনারেলি জি এর মান বা জেনারেল জি এর ইকুয়েশন। তাহলে এখান থেকে যদি আমরা জি ম্যাক্স পেতে চাই তাহলে দূরত্বটা চেঞ্জ, তাহলে কোথায় আমার হচ্ছে আপনার জি পটেনশিয়াল গ্রেডিয়েন্টের মানটা বেশি হয়? অবশ্যই কন্ডাক্টরের সারফেসে বেশি হয় না? কন্ডাক্টরের সারফেসে মানে হচ্ছে আপনার এই যে এই সারফেসটাতে, তাই না? এই সারফেসটাতে কিন্তু আপনার জি এর মানটা বেশি হয়। কারণ এখানে দেখেন, তো এই পয়েন্টটা যদি হয় তাহলে সেটা আমার সেন্টার থেকে কত দূরত্বে সেটা আমার বের করতে হবে। এখন দেখেন আমি বলছি যে আমার এই যে কেবল মানে কন্ডাক্টর, এই কন্ডাক্টরের ডায়ামিটার ছিল স্মল ডি, আর আমি বলতেছি দূরত্ব হচ্ছে এতটুকু। কারণ এই দূরত্বটা আপনার কি বুঝাচ্ছে দেখেন, এটা কিন্তু রেডিয়াস বুঝাচ্ছে। তাহলে আমরা যদি রেডিয়াস বের করতে চাই তাহলে ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ দিলে আমরা রেডিয়াস পাবো। তার মানে এই জি ম্যাক্স এর ক্ষেত্রে এক্স এর ভ্যালু হচ্ছে কত? স্মল ডি বাই টু। তাহলে এখানে ভি যা আছে তাই লিখলাম, এক্স মানে হচ্ছে স্মল ডি বাই টু লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। দেখেন বুঝতে পারছেন কিনা? বুঝতে পারছেন কি এটা? আমি দেখেন এই যে এই কন্ডাক্টর যেটা, সেই কন্ডাক্টরটাকে এখানে আঁকতেছি। এই যে কন্ডাক্টর ভিতরেরটা আমি বলছি যে দেখেন আমার পয়েন্টটা আছে হচ্ছে কি এই সারফেসে, এই যে এই সারফেসে কন্ডাক্টরের সারফেসে। তাহলে এটা হচ্ছে যদি আমার সেন্টার হয় তাহলে আমার দূরত্ব কত? আমি দূরত্বটা এক্স মানে কি, এক্স মানে হচ্ছে সেন্টার থেকে দূরত্ব, তো সারফেসের দূরত্ব। তাহলে সারফেস এটা, তার মানে কি আমি বলছি যে পুরা কন্ডাক্টরের ডায়ামিটারটা হচ্ছে আপনার স্মল ডি। এখন এই যে এখান থেকে যে সারফেসের দূরত্ব সেটা কি আমার রেডিয়াস বোঝাচ্ছে না? তাহলে রেডিয়াস কিন্তু বোঝাচ্ছে। তাহলে রেডিয়াস মানে হচ্ছে কি এই যে দূরত্বটা, তো এই রেডিয়াস যেটা বোঝাচ্ছে সেটা আমরা কিভাবে বের করি? ডায়ামিটারকে যদি 2 দিয়ে ভাগ করি সেটাই তো আমার রেডিয়াস হয়। তাহলে এই রেডিয়াসটাই হচ্ছে কি আমার এই সেন্টার থেকে সারফেসের দূরত্ব, তার মানে এক্স। জি ম্যাক্স এর ক্ষেত্রে এক্স হচ্ছে স্মল ডি বাই টু। বুঝা গেছে? স্যার আচ্ছা, তাহলে দেখেন এই এই যে নিচের যে টুটা সেটাকে আমরা উপরে লিখতে পারি, উপরে চলে যাবে। এটা আমরা জি ম্যাক্স বের করলাম। আর বের করতে হবে কি জি মিনিমাম। তাহলে ঠিক সেম ভাবে হচ্ছে আমরা জি মিনিমামটা বের করব। জি মিনিমাম কত দেখেন, এখানে হচ্ছে ভি, দেন এখানে হচ্ছে এক্স। এক্স মানে হচ্ছে কি মিনিমাম কোথায় হয়? আপনার এই ওয়াইরের সারফেসে না, বাইরের যে সারফেসটা। ওয়াইরের সারফেস বলতে কি যে এই সারফেসটা। তাহলে এটা এই সারফেসের দূরত্ব কত সেন্টার থেকে? এটা, তার মানে সেটা আমরা বুঝাচ্ছে কি এই পুরা ওয়্যারের রেডিয়াসটা বুঝাচ্ছে। আমি বললাম পুরা ওয়্যারের ডায়ামিটারটা হচ্ছে ক্যাপিটাল ডি, তাহলে এটা রেডিয়াস কত হবে? ক্যাপিটাল ডি বাই টু। তাহলে সেটাই হবে আমার এখানে জি মিনিমামের ক্ষেত্রে যে দূরত্বটা। তাহলে এটা হচ্ছে আমার ক্যাপিটাল ডি বাই টু লন ক্যাপিটাল ডি বাই স্মল ডি। মানে এটাকে যদি আমি একটু সিম্পলিফাই করে রাখি এই টুটা আমার উপরে চলে যাবে। দেখেন বুঝতে পারছেন কিনা? এটা কি বোঝা গেছে? জি স্যার, এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা বের করতে বলছিলাম জি ম্যাক্স ডিভাইডেড বাই জি মিনিমাম। তাহলে এখন কি করবেন? জাস্ট রেশিও করবেন, জি ম্যাক্স কে ডিভাইডেড বাই জি মিনিমাম করবেন, রেশিও বের করবেন। এখন আর চিত্র লাগবে না, এটা মুছে দিচ্ছি। রেশিও বের করেন, দেখেন কত আসে। সেটা হচ্ছে যে জি ম্যাক্স হচ্ছে কত, জি ম্যাক্স এর ভ্যালুটা এখানে বসান, জি মিনিমামের ভ্যালু এখানে বসান। তাহলে দেখেন এই টু ভি কাটা, এই লন এটা কাটা, তাহলে এইটা আমার নিচে চলে আসবে, এটা উপরে চলে যাবে। তাহলে আলটিমেটলি আসতেছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি। তাহলে আমাদের প্রুফটা হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে এটাই হচ্ছে আমাদের জি ম্যাক্স বাই জি মিনিমাম হচ্ছে ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এবং জি এর সূত্র হচ্ছে এটা, এবং আমরা জানি যে জি থেকে সূত্র হচ্ছে এটা। এখান থেকে আমরা এই সূত্রটা ইউজ করে জি মিনিমাম এবং জি ম্যাক্সিমাম বের করতে পারি। দেখেন এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে? আজকে আমরা এই পর্যন্তই পড়বো, আপনারা দেখে আসবেন এতটুক। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে গিয়ে এই রিলেটেড ম্যাথ করব। তো এই থিওরিটা বোঝা দরকার। তো আজকে যদি
এই ক্লাসে যা পড়ালাম সেটা বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলেন যেটা বুঝেন নাই, আমাকে বলতে পারেন। কারো কি কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা।